আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ম্যাশ টুল, পার্সপেক্টিভ টুল, গ্রেডিয়েন্ট আর হচ্ছে আইড্রপার, ব্লেন্ড টুল, এই জিনিসগুলো দেখেছিলাম। এখানে পার্সপেক্টিভ টুলে একটা ছোট্ট জিনিস বাকি রেখে গিয়েছিলাম, তাই না? মনে আছে সবার? জি, যে টেক্সট, টাইপিংটা। হ্যাঁ, টাইপিংটা হচ্ছিল না। আমাদের সব প্রসেস ঠিক ছিল, একদম এ টু জেড প্রসেস। আমি পরে আমার নোট, আমি ভাবতেছি যে কি ব্যাপার, হচ্ছে না কেন। এ টু জেড প্রসেস ঠিক। সাপোজ আমি এই বাম পাশে লিখতে চাই, অবশ্যই এটাকে সিলেক্ট করে দেব। আপনি টেক্সটটা লিখেন যে লরেম ইপসাম লিখলাম। লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আবার টুলসটা সিলেক্ট করেন। টুলসটা সিলেক্ট করে এই টুলস টেক্সটটাকে কি করতে হবে, টেক্সটটা কি নিচে চলে গেল? সরি, পার্সপেক্টিভ সিলেকশন টুলে দুই নাম্বারটা একটু সিলেক্ট করেন। সিলেক্ট করে ওকে হচ্ছে এবার টানেন। দেখেন ভিতরে যে আরেকটা টুলস আছে ওইটার কথা আমার মনেই ছিল না, যে আপনি কতটুকুর মধ্যে বসাতে চাচ্ছেন টেক্সটটাকে ততটুকুতে সেট করে দেন। বুঝিনি? যেমন আমি এখন ডান পাশে লিখতে চাচ্ছি, তাহলে আপনি টেক্সট লিখেন। এবার লিখলাম ধরেন গ্রাফিক্স। লেখা শেষ হলে এখান থেকে যে পার্সপেক্টিভ সিলেকশন টুলটা সিলেক্ট করব, ওকে সিলেক্ট করব, কর্নার ধরে টানেন, সেট করে বসিয়ে দিবে। এরপরে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো কোথায় বসাতে চান সেই সেটটা দেখিয়ে দেন, বসে যাবে। এমনকি আপনি যদি কোনো ছবিকেও নিয়ে আসেন, ছবিকেও তখন এই সিলেকশন টুল দিয়ে সেট করে বসাতে হবে ইমেজটাকে। সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসি। ধরে নিলাম এই ইমেজটাকে নিয়ে আসলাম, এখানে রাখি। রাখার পর এমবেড করে দেন। সিলেকশন টুল দিয়ে একটু ছোট করি। ছোট করার পর আমি এখান থেকে পার্সপেক্টিভ সিলেকশন টুলটা সিলেক্ট করব, ওর এই পয়েন্টে ধরবো। এখন আবার এটাতে ঝামেলা। এটা ইমেজ আকারে দেখি কি মুভ করছে না নাকি?
আবার পেস লাগছে। আচ্ছা, এটাও আবার পরে দেখবো না, যেহেতু ঝামেলা হচ্ছে আমরা পরে এটা নিয়ে কাজ করব। আজকে অন্য অপশন দেখব। এখান থেকে আমাদের শুধু একটা টুলসই বাকি আছে, কি স্প্রেয়ার টুল, বা এটাকে সিম্বল টুল বলা হয়। গ্রাফ টুলটা আপাতত প্রয়োজন নেই, গ্রাফ আমরা করি না, আর স্লাইসও দরকার পড়ে না। আমরা এখান থেকে সিম্বল স্প্রেয়ার টুলটা দেখব। মোটামুটি আপনি যদি ভেক্টর কোনো ডিজাইন করেন বা ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো ডিজাইন করেন, তাহলে কি করতে পারবেন, এই টুলসটা ব্যবহার করে কাজ করতে পারবেন। তো এখানে টোটাল 8টা টুলস আছে, নাম দেখলেই বোঝা যায় যে কোন টুলসটা কি কাজ করবে। টোটাল নাম দেখলেই বোঝা যাচ্ছে। সিম্বল স্প্রেয়ার টুল মানে যে কোনো সিম্বলকে সে স্প্রে করবে। শিফটার টুল শিফট করে কাজ করবে। স্ক্রাঞ্চার টুল কি করবে, অনেকগুলো টুলস থাকলে সবাইকে একসাথে জড়ো করতে পারে। সাইজার টুল সাইজ নিয়ে কাজ করবে। স্পিন মানে রোটেশন রিলেটেড। স্টেইনার ছাঁকনির মতো কাজ করবে কালার নিয়ে। আর স্ক্রিনার মানে কি, ওই যে ওয়াটারমার্ক জলছাপের মতো কাজ করে, স্টাইল অ্যাপ্লাই করতে পারে। একটা একটা করে দেখি। আমি ফার্স্টে স্প্রেয়ার টুলটা সিলেক্ট করলাম, ক্লিক করছি, কোনো কাজ করছে না। সে বলছে কি যে আপনি তো কোনো সিম্বল এখনো অ্যাড করেননি, সিলেক্ট করেননি। সিম্বল সিলেক্ট করতে হবে। কোথায় পাবো, চলে যাব উইন্ডো থেকে এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে দেখেন সিম্বল চলে আসবে। সিম্বলে ক্লিক করার সাথে সাথে এরকম একটা প্যানেল চলে আসবে। ডেমো কিছু সিম্বল দেওয়া আছে, আরো অনেকগুলো সিম্বল আপনি পাবেন। এই যে থ্রি ক্লিপারে সিলেক্ট করেন। থ্রি ক্লিপারে যাওয়ার পর ওপেন সিম্বল লাইব্রেরি এখানে চলে যান। এই যে 3D থেকে শুরু করে এই পর্যন্ত ওয়েব আইকনস অনেক অনেক সিম্বল আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনার পছন্দের সিম্বলগুলো নিয়ে নিতে পারবেন। এছাড়াও যদি এমন হয় যে না এখানে আমার পছন্দের কোনো সিম্বল নেই, আমি গুগল থেকে বা আমার কোনো সেভ করা অপশন আছে সেখান থেকে আমি আনতে চাই, সেভ সিম্বল লাইব্রেরি এখানে চলে যান। কোথায় থাকতে হবে একটু চেক করে দেখেন, এই যে এখানে সিম্বল থাকলে আপনি অ্যাড করতে পারবেন। অবশ্যই ইলাস্ট্রেটর এআই বা শেপ ফরম্যাটে থাকতে হবে। ওপেন সিম্বল লাইব্রেরি। সাপোজ আমার এখান থেকে আমি ফ্লাওয়ার্সে ক্লিক করলাম। ফ্লাওয়ার্সে যাওয়ার পর কিছু সিম্বল আছে, ধরেন আমার এই ফ্লাওয়ারটা দরকার। ক্লিক করার সাথে সাথে এই যে এখানে অ্যাড হতে থাকবে, ক্লিক করবেন, কি হবে, অ্যাড হবে। যে সিম্বলটা আপনার প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করলেন। তো এটা বাদ দিয়ে ধরেন আমরা নেচারে চলে যাই। নেচারে আসার পর আরো কিছু সিম্বল পাবেন। সাপোজ আমার এই সিম্বলটা বা এইটা, অথবা ঘাসের এই সিম্বলটা, অথবা এইটা প্রজাপতি, আপনার যে সিম্বলটা প্রয়োজন আপনি সিলেক্ট করে নিলেন। এখন আমি এই সিম্বলটাকে সিলেক্ট করলাম, এই সিম্বলটাকে কি করলাম, সিলেক্ট করলাম, অথবা এই ঘাসটাকে ট্রি টুটাকে নিলাম। যদি আপনি একটা ক্লিক করেন, জাস্ট ওয়ান ক্লিক, তাহলে একটা সিম্বল আসবে এবং এটা কি হবে, সিঙ্গেল হিসাবে থাকবে। আর সবাই কিন্তু শেপ আকারে থাকে। আপনি একটা ক্লিক করলে একটা সিম্বল আসবে, বাট আপনি যদি একসাথে অনেকগুলো ক্লিক করেন, দেখেন এই দুইটা তখন কি হলো, যতগুলো নেবেন ততগুলো একটাতে কনভার্ট হয়ে যাবে, যে গ্রুপের মতো। এগুলো সব একটাতে কনভার্ট হয়ে গিয়েছে। আর এটা কোনো গ্রুপ না যে রাইট বাটনে ক্লিক করে আমি আনগ্রুপ করে দিব বা কন্ট্রোল শিফট জি দিয়ে, এরা তখন আইসোলেট অবস্থায় থাকবে। সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, যে আমি যদি সিঙ্গেল কোনো শেপ চাই, আপনি একটা ক্লিক করার পর একে লক করে রাখেন কন্ট্রোল 2 দিয়ে। এখন আবার ক্লিক করেন কন্ট্রোল 2, লক করেন কন্ট্রোল 2, লক করার পর এখন আপনি আনলক করে দেন। দেখেন এটা একটা। ম্যাডাম কিবোর্ড আনলক করব কিভাবে? কন্ট্রোল অল্টার 2। থ্যাংক ইউ। এই প্রত্যেকটা দেখেন সিঙ্গেল কাজ করবে।
তখন আপনি এদের কালার চেঞ্জ করতে পারবেন, নিজের মতো করে মডিফাই করে ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? সো আমি এই সিম্বল টুলটা নিলাম, এখান থেকে একটা সিম্বল, সাপোজ এই প্রজাপতিটা নেই, বাটারফ্লাইটা আমি স্প্রে করব, যেহেতু সে বলেছে স্প্রেয়ার টুল, সেই স্প্রে করে অনেকগুলো বাটারফ্লাই নিলাম একসাথে। একসাথে কি করলাম, অনেকগুলো বাটারফ্লাই নিয়ে ফেলছি। যদি সিঙ্গেল থাকে মানে একটা একটা থাকে, তখন তো আমি সিলেকশন টুল দিয়ে এটাকে রোটেট করাতে পারবো, মুভ করাতে পারবো, এরপরে হচ্ছে জলছাপ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারি। বাট একসাথে যখন অনেকগুলো আইসোলেট অবস্থায় আছে, তখন আপনি স্প্রেয়ার টুল দিয়ে কি করলেন, স্প্রে করলেন, শিফট তো করতে পারবেন না। একটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করার জন্য দ্বিতীয় টুলসটা প্রয়োজন। শিফটার টুল নিয়ে আসি। আপনি যাকে শিফট করতে চাচ্ছেন তাকে সিলেক্ট করবেন। মনে রাখবেন এই যে সার্কেলটা দেখা যায়, সার্কেলের ভিতরে যে থাকবে, সে সার্কেলের ভিতরে যারা যারা থাকবে সবাইকেই সে কি করবে, শিফট করাবে, বা সবাইকে নিয়ে সে অ্যাক্টিভ হবে। সো আপনি ব্রাশ একটু ছোট করে দেন, ওই যে থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে। আমি চাচ্ছি এই যে এখানকার যে বাটারফ্লাই, এই বাটারফ্লাইটাকে একটু শিফট করাতে চাচ্ছি, একটু ছোট করে দেই, পাশেরটাকে সে গ্র্যাব করছে। এই যে ওকে দেখেন, শিফট করে আপনি কি করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। আমি নিচেরটাকে আরেকটু সরাই। আর এটা মোটামুটি ধৈর্যের একটা কাজ, ধৈর্য ধরে যদি আমরা কাজ করতে না পারি টাফ হয়ে যাবে। এই যে দেখেন, শিফট করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলেন, ঠিক তেমন ওরেও এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় কী করতে পারবো, শিফট করে সরাতে পারবো। এই হচ্ছে শিফটারের কাজ। বাট এমন না যে আমি ওকে ধরলাম, ধরে এইখান থেকে টেনে এনে এইখানে ছেড়ে দিলাম, তা হবে না। একটা নির্দিষ্ট স্পেস আছে যে সে সেই স্পেস ধরে ধরে কাজ করবে। যত ছোট ছোট স্টেপ, ওই যে আমরা রিটাচ করেছিলাম ফটোশপে, যখন রিটাচ করি বলি যে আপনি যত ছোট ছোট স্টেপ নিয়ে ক্লিক বাই ক্লিক কাজ করতে পারবেন, আপনার ডিজাইনগুলো বা রিটাচিংটা তত স্মুথ হবে। আর আপনি যদি ড্র্যাগ করে করে মানে খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে চান, সেটার ফলাফল ভালো নাও হতে পারে। এরপরের টুলসটা কি বলেছে, ক্রাঞ্চার টুল। ক্রাঞ্চ বলতে কি বলছি, ক্রাঞ্চার একটু মচমচে টাইপের, তাই না? জি ম্যাডাম। ক্রাঞ্চার টুলটা সিলেক্ট করলাম। আমি একদম ব্রাশটা অনেক বড় করে দেব, মোটামুটি একটু বড়। আপনি যার উপরে গিয়ে ক্রাঞ্চ করবেন, সে দেখেন ওই যে বেজ লাইনগুলো দেখা যাচ্ছে, সে আমি সিলেক্ট করেছি একটা, বাট নিয়ে আসছে সবাইকে একসাথে। দেখেন, কিছুক্ষণ আগে আপনি শিফট করে একজনকে আরেকজনের থেকে দূরে দিলেন। আর ক্রাঞ্চার একটা নির্দিষ্ট সময় এসে কি করবে না, আর ক্রাঞ্চ করতে পারবে না, মানে ওই লাস্ট স্টপেজ, এরপরে আর কি করা যায় না, কাছাকাছি আনা যায় না। নির্দিষ্ট একটা, যে দেখেন এখন আর তারা কিন্তু কাছে আসছে না, কাজ কমপ্লিট। সো আমি যদি ছোট করেও দিই, যে একদম ছোট করে কি করলাম, শুধু সিঙ্গেল সিঙ্গেল ধরবো, ক্রাঞ্চ করবো, এখনো আর কাজ করছে না, লাস্ট স্টপেজে চলে আসছে এরা। মানে যত দূরেই থাকুক, আপনি মোটামুটি একটা স্টেজে কি করতে পারবেন, এদের সবাইকে কাছাকাছি নিয়ে আসতে পারবেন। সাইজের টুল। সাইজের টুলস মানে হচ্ছে সাইজ নিয়ে কাজ করবে। আপনি যদি শুধুমাত্র মাউসে ক্লিক করে চেপে ধরেন, যে কোনো একটা শেপের উপরে যান, ক্লিক করে চেপে ধরেন, সে কি করবে, ওই সিম্বলটাকে সাইজে বড় করবে। যদি ব্রাশটাকে বা এই যে চিহ্নটা আছে এটাকে বড় করে দেন, এই রাউন্ড চিহ্নের ভিতরে যারা যারা থাকবে সবাইকে নিয়ে সে কাজ করবে, সবাইকে সে কি করবে, সাইজে বড় করে দিবে। আর যদি ছোট করতে চান, তাহলে একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরে জাস্ট ক্লিক করেন, অল্টারটা চেপে ধরেন, ক্লিক করেন, অল্টার চেপে ধরেন, ক্লিক করেন, ক্লিক করে চেপে ধরে রাখছি।
এরপরটা কি বলেছে, স্পিনার টুল, মানে স্পিন করবে, স্পিন করে ঘুরিয়ে দিবে, একজনকে আরেকজনের ঘুরিয়ে দিবে। স্পিনার টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যে দেখেন চিহ্নটা রোটেশন অবস্থায় আসছে, যে আপনি যাকে স্পিন করাতে চান তার উপরে চলে যান, মাউসটাকে নিয়ে মাউসে ক্লিক করে চেপে ধরেন, এরপরে দেখেন একটা অ্যারো চিহ্নের মতো চলে আসছে, যেদিকে মুভ করাবেন সে কি করবে, সেই দিকেই ঘুরে যাবে, যেদিকে মুভ করাবেন সে ওই দিকে কি করবে, ঘুরে যাবে। আর এই রাউন্ড সার্কেলটার ভিতরে যারা যারা থাকবে সবাইকেই সে একসাথে স্পিন করাতে পারে। দেখেন এই যে তিনজনকেই সে একসাথে কি করছে, স্পিন করাচ্ছে সবাইকে। অথবা এইভাবে ঘুরে আসেন, দেখেন মোটামুটি সবাই একসাথে ঘুরে যাচ্ছে। স্ট্রেনার টুল, আমরা বাসায় যে ছাঁকনি ব্যবহার করি, ভারী কোনো জিনিসকে কি করি, আটকানোর জন্য ছাঁকনি ব্যবহার করি। এখানে স্টেইনার বলতে বুঝিয়েছে যে সে কালারটাকে নিয়ে কাজ করবে। আপনি যখন স্টেন করবেন একটা ক্লিক করলে কালারটা একটু হালকা হয়ে যাবে, দুইটা ক্লিক করেন আরও হালকা হয়ে যাবে, একটা সময় সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে টার্ন করে দেবে। যখন কোনো সিম্বলের উপরে ক্লিক করবেন সে তার কালারটা রিডিউস করবে, একটা সময় কি করবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে টার্ন করবে। আর ফিরিয়ে আনার জন্য একটু কষ্ট করে অল্টার চেপে ধরেন, ক্লিক করেন, কালার ফিরে আসবে। যদি জাস্ট ক্লিক করেন কালার চলে যাবে। আর পরেরটা হচ্ছে স্ক্রিনার, মানে স্ক্রিনের মতো হয়ে যাবে, দ্যাট মিন্স ওয়াটার কালার, এক সময় ভ্যানিশ হয়ে যাবে। আপনি এসে জাস্ট ক্লিক করেন, দেখেন ওর কালার ঠিক আছে, কালার কিন্তু এটা তো অপাতিটি দিয়ে করতে পারি আমরা। হ্যাঁ অপাসিটি দিয়েও করতে পারেন, বাট এখানে তো অনেকগুলো একসাথে আছে না, তো অনেকগুলো একসাথে, সিঙ্গেল থাকলে আমি কাজটা ভালোভাবে করতে পারতাম, বাট এখন তো অনেকগুলো একসাথে আছে। আমি যদি অপাসিটি কমাতে যাই এখান থেকে তাহলে তো লাভ হবে না, সবারটা একসাথে কমতে থাকবে। আমি চাচ্ছি শুধুমাত্র ওর ওকে ওয়াটার মার্ক করার জন্য। একটা ক্লিক করলে হালকা হলো, দ্বিতীয় ক্লিক, তৃতীয় ক্লিক, একটা সময় কি হবে, ভ্যানিশ, দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, সেম এজ দেখেন স্ক্রিনের মতো হয়ে যাচ্ছে জলছাপ, একটা সময় কি হবে, কালার ভ্যানিশ হয়ে গিয়েছে। অল্টার প্রেস করে আবার ক্লিক করেন, অল্টার প্রেস করে ক্লিক করেন, ফিরে আসবে। ক্লিয়ার? টুলসটা সহজ, মজার। এখন এইটা দিয়ে আপনি কি ডিজাইন করবেন, আসলে কি কাজ করবেন? যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো কাজ করেন, যে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন হবে বিশেষ করে গেমিং ব্যাকগ্রাউন্ড, তখন আমরা কি করি, এই টুলসটা বেশি ব্যবহার করা হয়। আবার বিভিন্ন ধরনের ধরেন 21শে ফেব্রুয়ারির জন্য আপনি একটা ডিজাইন করবেন, তো 21শে ফেব্রুয়ারিতে কি থাকে, রক্তের একটা ছোপ ছোপ দাগ থাকে না, এটা হয়তো বানাতে আমাদের একটু কষ্ট হতে পারে, তখন আমরা কি করলাম, দেখেন জাস্ট একটা সিঙ্গেল দিয়ে দিলাম। এটার কালার যেমন আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে গিয়ে যদি আপনি কালার চেঞ্জ করেন, দেখেন কালার চেঞ্জ হয় কি না, কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এটাকে কি করতে হবে, আপনাকে এই যে এডিট সিম্বল অথবা ব্রেক লাইন, ব্রেক লিংক দিলে কি হবে, প্রত্যেকটা লিংক ব্রেক হয়ে যাবে। অথবা আপনি অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করেন, ওকেতে প্রেস করেন, এই যে এক্সপান্ড হয়ে গিয়েছে। এখন আপনি এটার কালার চেঞ্জ করেন, এরকম আসছে কেন, মনে হচ্ছে আউটলাইন আসছে। না আউটলাইন আসে নাই, আমার হচ্ছে কালারটাকে সে কি করেছে, সেম ওয়াইকে সরি গ্রেতে কনভার্ট করে দিয়েছে। আমি এখান থেকে চলে যাব কই, কোথায় যেন, সোয়াচ কোথায়, সোয়াচে চলে যাই, সোয়াচ থেকে কালার অ্যাপ্লাই করেন, দেখেন তখন ঠিকই কালার অ্যাপ্লাই হবে। এখন আপনি এখান থেকে কালার চেঞ্জ করেন, এখন কালার চেঞ্জ হয়ে যাবে। বাট সরাসরি লিংক ব্রেক করে দেওয়ার পরে আমরা যদি এই ফিল থেকে কালার দিতে চাই, সে
গ্রে স্কেলে কনভার্ট হয়ে যায়। সো আপনি এখানে আসবেন, সোয়াচ থেকে আগে একটা কালার অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে পছন্দের কালারটা অ্যাপ্লাই করেন। বুঝতে পেরেছি? আচ্ছা, লাস্টে একটা ছিল, আমি একটা সিম্বল নিলাম, একটু সাইজে বড় করি। একদম লাস্টে একটা সিম্বল ছিল, সিম্বল স্টাইলার টুল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কিছু কিছু সিম্বলের মধ্যে সে স্টাইল অ্যাপ্লাই করতে পারে, সব সিম্বলে না। একদম যত সিম্বল আছে এখানে সবগুলোতেই যে সে স্টাইল অ্যাপ্লাই করবে তা কিন্তু না। এই সবগুলোতে সে পারে না, কিছু কিছু সিম্বলের মধ্যে স্টাইল অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, চেক প্রত্যেকটা জিনিসই একটা একটা করে দেখতে হবে। আপনি ক্লিক করেন, সে কাজ করছে না, ওই যে আগের মতো বলছে যে তুমি এখনো কোনো স্টাইল নাও নাই। উইন্ডোতে চলে যান, উইন্ডো থেকে যে গ্রাফিক স্টাইল এখানে সিলেক্ট করেন, কিছু স্টাইল পাবেন, ড্রপ ডাউনে ক্লিক করেন, ওপেন গ্রাফিক স্টাইল লাইব্রেরি। কোন স্টাইলটা আপনি দিতে চাচ্ছেন, সাপোজ আমি টেক্সচার সিলেক্ট করলাম। আর এগুলো মোটামুটি একটু র্যাম ভালো ইউজ করে, যে কারণে হ্যাংও করতে পারে। সাপোজ আমি এই টেক্সচারটা দিতে চাই, এটা সিলেক্ট করলে হবে না। আপনি যখন সিম্বল ক্লিক করছেন অটোমেটিক্যালি এখানে কি হচ্ছিল, অ্যাড হয়ে যাচ্ছিল। আপনাকে একটু কষ্ট করে টেনে এনে এখানে ছেড়ে দিতে হবে। সাপোজ আমি এই স্টাইলটা দিতে চাই, টেনে এনে এখানে ছেড়ে দিতে হবে, তাহলে অ্যাড হবে। এটাকে দিতে চাই, অ্যাড করেন, এটা কাজ শেষ, ডিলিট। এখন আপনি এখান থেকে সিম্বল স্টাইলটা সিলেক্ট করেন, এইখানে এসে প্রেস করেন, ওই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেল। অথবা এই স্টাইলটা দিতে চান, অ্যাপ্লাই করেন, বা এই স্টাইলটা দিতে চাই, অ্যাপ্লাই করেন। বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝছি। আপনার এই ঠিক হয়েছে? হ্যাঁ ম্যাম, হয়েছে। হ্যাঁ, তারপরে আবার জয়েন করেছি। আর গ্রাফ টুলটা আসলে যদি চান বাসায় দেখে নিতে পারেন, কারণ এগুলো গ্রাফ বিষয়ে যেই কাজগুলো হয় ওগুলো নিয়ে, এটা আমি আপাতত দেখাচ্ছি না। আর্টবোর্ড তো আমরা আগেই দেখে আসছি। স্লাইসার টুলটা হচ্ছে আপনি কোনো ডিজাইন করেছেন, সেই ডিজাইনগুলোকে স্লাইস করতে চাচ্ছেন। সাপোজ আমরা একটা ছবি নিয়ে আসলাম, এই ইমেজটাকে নিয়ে আসি, একটু আগে যে ডিস্টার্ব করছিল আমাদেরকে, ছবিটাকে নিয়ে আসি, এমবেড করে দেই। ওকে, আপনি স্লাইস টুলটা সিলেক্ট করে, যে স্লাইস টুল সিলেক্ট করে যখন যে দিক দিয়ে টানবেন, এই দেখেন সে তৎক্ষণাৎ এই আর্টবোর্ডের মধ্যে যারা যারা আছে সবাইকে স্লাইস করা শুরু করবে। অলরেডি সে স্লাইস করে ফেলছে আর্টবোর্ডকে, যে টোটাল 8টা পার্টে ভাগ করেছে। 1 নাম্বার পার্ট এইটা, 2 নাম্বার পার্ট এইটা, 3 নাম্বার, 4, 4, 5। আবার যদি আমি এখান থেকে আরেকটা স্লাইস টানি, দেখেন এই যে এতটুকু আবার আরেকটা পার্ট স্লাইস করে ফেলেছে, এতটুকু টানেন, স্লাইস করে ফেলেছে।
সো আমরা এখানে এইটাকে আবার আরেকটা স্লাইস করি। ওকে, আবার স্লাইসগুলো যদি সিলেক্ট করতে চান সিলেকশন টুল দিয়ে কি করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিটাকে আপনি সিলেকশন করতে পারবেন। যেটা সিলেকশন এইটাকে সিলেকশন করতে চান সবাইকে আলাদা আলাদাভাবে সিলেকশন করতে পারবেন। এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এইটার কাজ কি, চলে যাবেন ফাইল থেকে সেভ সিলেক্টেড স্লাইসে চলে যান। সরি, স্লাইস সিলেকশন টুল কোথায়, আমি বাহির থেকে সবাইকে ড্র্যাগ করি, সবাইকে সিলেক্ট করলাম। সবাইকে সিলেক্ট করব, এই খালি ঘরগুলো তো দরকার নেই, আমার দরকার 4 নাম্বারটা, শিফট ধরে 6 নাম্বার, আচ্ছা এতটুকু নিলাম, আর যে আমার এতটুকু দরকার। এরপরে চলে যান সেভ, সেখান থেকে সিলেক্টেড স্লাইস রাখি ডেস্কটপে, কি শুধু ইমেজ আকারে আসবে, সবাই গ্রুপ হয়ে যাবে। সেভে ক্লিক করেন, এখন চলে যান ডেস্কটপে, এই যে দেখেন ইমেজগুলো কি আকারে আসছে, এই যে গ্রুপ আকারে চলে আসছে একটা ফোল্ডারে। ওপেন করেন, যাদেরকে আপনি স্লাইস করেছেন সবাই দেখেন এই যে এখানে শো করছে, যাকে যাকে স্লাইস করেছেন সিলেক্ট করেছিলেন। আর হ্যান্ড টুল তো জানি, এটাও জানি, ঠিক আছে। তো মোটামুটি টুলস আমাদের কমপ্লিট। এই টুলসের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে যে এইটা বুঝিনি পাইনি? আমি একটু প্র্যাকটিস করে দেখি তারপরে জানাই। এখনো প্র্যাকটিস করি নাই? আচ্ছা সমস্যা নেই, প্র্যাকটিস করেন। আমরা টাইপ টুল দিয়ে কিছু একটা লিখেছিলাম, লেখার পরে আপনাদেরকে কি এটা রোটেট করে দেখিয়েছিলাম যে এইভাবে রাউন্ড হবে, যে এটা না, টাইপ অন এ পাথ টুল, এটা তো আমরা পারি, ওটা তো আমরা দেখেছি, বাট এছাড়াও যে শুধুমাত্র টাইপ টু এই টেক্সটটাকে আমরা কি করব, যে ফটোশপে যেমন আর্ক করা, ফিশের মতো করা, হ্যাঁ সেটা হচ্ছে যে ডান পাশে যে বক্সের মতো মেক এনভেলপের পাশে অপশনে চলে যান, মেক উইথ র্যাপ, এখানে ক্লিক করেন, অবজেক্ট থেকে র্যাপটা কই যেন, এনভেলপ ডিজর্ট, এখানে আসেন মেক উইথ র্যাপ, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর চলে আসেন, এই যে র্যাপ অপশন চলে আসবে। একটু কষ্ট করে প্রিভিউটা অন করে দেব। কয়টা পার্ট আছে, অনেকগুলো পার্ট আছে, যে আর্ক করতে চাচ্ছেন, লোয়ার আর্ক নাকি আপার আর্ক নাকি দুইটাই আর্চ হবে, কোন পার্টটা চাই সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে বেন্ড অপশন, যত বেশি বেন্ড দিবেন তত রাউন্ড হবে, যত কমাবেন তত নিচের দিকে যেতে থাকবে। এবার হচ্ছে নিচের দিকে রাউন্ড হচ্ছে। আর হরিজন্টালি যদি আপনি বেন্ড করতে চান, ডানে গেলে হচ্ছে ডান দিকে হরিজন্টালি বেন্ড হবে, আর বামে গেলে বাম দিকে হরিজন্টালি বেন্ড হবে। অথবা ভার্টিক্যালি যদি বেন্ড করতে চাই তাহলে যে উপরে নিচের দিকে কি হচ্ছে, বেন্ড হচ্ছে। আর এটা যদি না চাই, ধরেন আমি ফ্ল্যাগের মতো করে একটা কাজ করতে চাই, ফ্ল্যাগ যেমন বাতাসে ওড়ে, যে টেক্সটটাকে আমি এইভাবে ফ্ল্যাগের মতো করে করতে চাচ্ছি। অথবা আপনি চাইলে হরিজন্টালিও এটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন, কিংবা ভার্টিক্যালি, অনেকগুলো অপশন আছে। ফটোশপে তো দেখেই আসছেন, সো এগুলো আমরা পারবই। অবজেক্ট থেকে শেপ না, প্যাটার্ন না, ব্লেন্ড করেছি, এনভেলপ ডিজর্ট, ওই যে ম্যাশ করেছিলাম না এই জায়গা থেকে, এই ম্যাশ অপশনটাও কিন্তু কি আছে, ম্যানুয়ালি আছে, যে মেক উইথ ম্যাশ। আপনি যখন টাইপোগ্রাফি করবেন এই ম্যাশ দিয়ে যেমন করতে পারবেন, এখান থেকে ম্যাশের মাধ্যমে যে কত বাই কত ঘর চাচ্ছেন
প্রিভিউ দেখাচ্ছে। আমি এখানে 2/2 দিই, খুব বেশি না দিই, কাজ করতে সমস্যা হবে। 2/2 ওকেতে প্রেস করেন, এটা ম্যাশ হয়ে গিয়েছে। এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, মুভ করাতে পারবেন। আপনার সাথে সাথে ওই টেক্সটগুলো কি হবে, মুভ হবে। যেদিকে মুভ করাবেন সে সেই দিকে মুভ করবে। ম্যাডাম এটা কি শুধু টেক্সটের ক্ষেত্রে না অবজেক্ট কিংবা শেপের ক্ষেত্রেও? শেপের ক্ষেত্রেও হবে। আমি জাস্ট টেক্সট দিয়ে দেখাচ্ছি। যে কোনো শেপ নিলেও আপনি সেটাকে কি করতে পারবেন, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ ম্যাশ, আচ্ছা দুইটাই দিলাম। হ্যাঁ, এরপরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট, আপনি এটাকেও কাজ করতে পারবেন। ওকে, তারপরে আরেকটা আছে কি পার্সপেক্টিভ। তো এখানে প্রয়োজন নেই, কারণ পার্সপেক্টিভ আপনি এখান থেকে কাজ করছেন। লাইভ পেন্ট না, ইমেজ ট্রেস, টেক্সট র্যাপ দেখেছি না? আচ্ছা, ইমেজ ট্রেস অপশনটা দেখি। আমরা খুব সুন্দরভাবে ফটোশপে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। যে কোনো একটা ছবি এনে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি, অবজেক্টটাকে রেখে দিই। ইলাস্ট্রেটরে এটা পসিবল না। ইলাস্ট্রেটরে কোনোভাবেই কি না পসিবল না, কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। বাট একটা তো টেকনিক থাকবেই, কিছু একটা টেকনিক তো আছে, তাই না? জানতে হবে। সাপোজ আমি ইমেজটাকে নিয়ে যাই, ইমেজটাকে নিয়ে আসলাম। তো এইখানে আমি চাচ্ছি কি যে প্রত্যেকটা লোগো আলাদা আলাদাভাবে কাটতে চাচ্ছি, ফটোশপে যেতে চাচ্ছি না। এখানেই রেখে আমি প্রত্যেকটা লোগোকে আলাদা করতে চাচ্ছি। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমি আপনাকে ম্যানুয়ালিটাও দেখাই, আবার শর্টকাটটাও দেখাই। যে কয়টা লোগো আছে, 1 2 3 4 5 6টা লোগো আছে। এই 6টা লোগোর জন্য আমাকে 6টা কপি করতে হবে। টোটাল 3টা 6টা কপি করতে হবে। আমি ক্লিপিং মাস্ক করে কি করতে পারবো, যেমন ওর জন্য একটা শেপ নেব, ম্যাম এই যে শেপটাকে ডানে বামে সরালেন, কিটা ইউজ করলেন আপনি? কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন। ও আচ্ছা, কিবোর্ডের অ্যারো চিহ্ন এতটুকু নিলাম। পরে দুইজনকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তখন এটা সিঙ্গেল হয়ে গেল। সিঙ্গেল হয়ে যাওয়ার পর অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেই। দেখেন, আবার এই এখন আমি এটা নাইকটা রাখতে চাই, সেজন্য আমাকে আবার পেন টুল সিলেক্ট করতে হবে। এই নাইকের শেপে ঠিকঠাক মতো পেন টুলটাকে কাটতে হবে। ধরেন এই যে এরকম, এরকম। তারপর হচ্ছে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক, তখন আমি নাইকটাকে পাবো। এই ঝামেলা মানে এইভাবে তো আমরা মাস্কিং করবই, যখন মাস্কিং এর প্রয়োজন তখন মাস্কিং করব। আর আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি কোনো একটা ছবি নিয়ে আসছেন, যেমন একজন আর্টিস্টের ছবি নিয়ে আসি।
এই ছবিটাকে আমি কি করব, ট্রেস করব, ইমেজ ট্রেস। কোথায় পাবেন? এই যে উপরে কন্ট্রোল প্যানেলে দেখেন ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এইটার এই যে ড্রপ ডাউনে ক্লিক করেন, অথবা প্রপার্টিসে গিয়েও কি পাবেন, এই যে ইমেজ ট্রেস নামে অপশনটা পাবেন, ক্লিক করলে ওই অপশনগুলো চলে আসবে। তো কি কি আছে দেখেন, কয়টা আছে, যে ফার্স্টে বলেছে ডিফল্ট, মানে যা আছে ছবি সেটাই থাকবে। হাই ফিডেলিটি ফটো, দ্যাট মিনস পিক্সেলগুলো, এখানে তো পিক্সেলে কাজ করছে না, ও হচ্ছে শেপে বা ডট নিয়ে কাজ করছে। সর্বোচ্চ কালার যা যা আছে সেইটাকে ঠিক রেখে সে ট্রাই করবে শেপটাকে ক্রিয়েট করার জন্য। হাই ফিডেলিটি দেন, একটু অপেক্ষা করতে হবে। কমপ্লিট। এরপর এখান থেকে এই যে এক্সপান্ডে ক্লিক করেন, এরপরে আনগ্রুপ করে দেন, দেওয়ার পরে দেখেন এটা আবার আলাদা আলাদা হয়ে গিয়েছে। আমি এক কাজ করি, এটাকে হাইড করে রাখি। এই যে ম্যাজিক ওয়ান টুলটা আছে না, এটা সিলেক্ট করি, এখানে ক্লিক করি, সাদা কালার যা যা আছে সবাইকে সে ডিলিট করে দিবে। তাহলে দেখেন নাইক আলাদা, এটাও আলাদা, অবশ্য কালার আলাদা হলে এরকম হয়। আপনি পরে এদেরকে গ্রুপ করে নিলেন, অ্যাপল, এই শেপ সব আপনি কি পেলেন, আলাদা আলাদাভাবে পেয়ে গেলেন। এটা হচ্ছে হাই ফিডেলিটি ফটোর ইমেজ। আচ্ছা, এখন আমরা লোতে চলে যাই, যে লো দিলে কি হবে। ইমেজ ট্রেস, সেখান থেকে লো দিলাম, একটু অপেক্ষা করতে হবে এখানেও। এক্সপান্ড করে দেন, আনগ্রুপ করেন। এখন দেখেন কি হয়েছে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট কালারটা সিলেক্ট করেন, ডিলিট করেন। মোটামুটি আগের চেয়ে এটা দেখেন একটা শেপেই আছে, এটা দেখেন দুইটা শেপে, তিনটা শেপে আসছে, এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল। ওকে, আবার এমনও হতে পারে এক মিনিট, একটু লোড নিচ্ছে। ইমেজ ট্রেস 3 কালার্স, সে শুধুমাত্র 3টা কালার রাখবে। এখানে সবচেয়ে বেশি যে কালারগুলো আছে সেটা, যেমন হোয়াইট, ব্ল্যাক আর মেবি রেডটাকে সে রেখে বাকিগুলোকে একটা কালারে কনভার্ট করে দিবে, বা রেড ব্ল্যাক বা এই রেড ইয়েলোটাকে একটা কালারে কনভার্ট করবে। টোটাল 3টা কালার রাখবে। দেখেন 3টা কালার রেখেছে, হোয়াইট, তারপরে কি ব্ল্যাক, আর হচ্ছে রেড। আর এটা 6টা কালারকে রাখবে, 16টা কালারে কনভার্ট করবে, শেড অফ গ্রে, সবাইকে গ্রেতে কনভার্ট করে দিবে। সবাইকে গ্রেতে কনভার্ট করে দিয়েছে। ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো, সবাইকে ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করবে।
এক্সপান্ড করে দিবেন। সেখান থেকে কি করবেন, আনগ্রুপ করে যাদেরকে প্রয়োজন তাদেরকে রাখবেন আর বাকিগুলোকে ডিলিট করে দিবেন। দেখেন সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট, একদম পিএনজি লোগোর মতো চলে আসবে। বাট এগুলো সব শেপে থাকবে। মাঝে মাঝে কি হবে, মাঝে মাঝে এমন হবে যে শেপগুলো ম্যাচ করবে না। আরও কিছু আছে স্কেচ আর্ট, স্কেচের মতো স্কেচিং করবে। তো এটা গেল আমরা এইরকম সলিড ব্যাকগ্রাউন্ডেরটা দিয়ে কাজ করলাম। যদি কোনো ইমেজ থাকে, এই ইমেজটাতে আমরা কাজ করতে চাচ্ছি। এখন চলে যান ইমেজ ট্রেস, দিলাম হাই ফিডেলিটি ফটো, এটা দেন। কোনো কিছু পরিবর্তন মনে হচ্ছে? ছবিটা কি কোনো কিছু পরিবর্তন মনে হচ্ছে? আগের মতন লাগছে ম্যাডাম। একদম আগের মতোই মনে হচ্ছে না, যে যেমনটা ছিল ইমেজটা ঠিক তেমনটাই আছে। জি ম্যাডাম। বাট কাহিনী দেখেন কি হয়েছে। এক্সপান্ডে চলে যান, সুবহানাল্লাহ। ইচ অ্যান্ড এভরি ছবিকে সে কি করেছে, শেপে কনভার্ট করে দিয়েছে। আনগ্রুপ করেন, দেখেন প্রত্যেকটা জিনিস যদি জুম করে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটাকে সে কনভার্ট করে দিয়েছে কিসে, শেপে। সো আপনি যখন ভেক্টরে কোনো ডিজাইন করবেন, ক্যারেক্টার যে ভেক্টরগুলো আছে যখন কাজ করবেন, অনেকেই আছে ক্লায়েন্ট তো ধরেন অতটা বুঝে না, মানে এটা আপনাদেরকে টপ সিক্রেট বলে বলছি, ক্লায়েন্ট বুঝতে পারে না যে সে দেখে যে হ্যাঁ ভেক্টরাইজ করেছে আমার কাজটাকে, কেউ একজন কল দিয়েছে আমাকে, বাট কে সে? চলেন আমরা একটু গুগলে চলে যাই, প্রমাণ দেখে আসি। ভেক্টর ইলাস্ট্রেশন। আচ্ছা একটা মিনিট, আমাকে একটু সময় দেন, মনে হয় অফিস থেকে করব। এখানে কি বললাম যে চলেন একটু দেখে আসি ভেক্টর ইলাস্ট্রেশন। ওকে চলে যাই, ইমেজে চলে আসি। এই ছবিটা দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এই যে জিনিসটা ক্রিয়েট করেছে, কি সুন্দর একটা নিখুঁত বোঝা যাচ্ছে যে ফেসের একটা শ্যাডো পড়েছে, চুলগুলো সে ব্রাশ দিয়ে ট্রাই করেছে। ওই যে এখান থেকে আমরা পেন টু কি এই যে ব্লব ব্রাশ টুল আর পেইন্ট ব্রাশ টুল যে শিখেছিলাম, তারপরে হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন, আরেকটা দেখি ক্যারেক্টার, একদম ন্যাচারাল ক্রিয়েট করব আমরা। বাট আমি যদি এখানে এই জিনিসটা ব্যবহার করতে চাই, অনেকেই আছে এই কাহিনীটা করে, জিমে স্ট্রেসে গিয়ে হাই ফিডেলিটি বা লো ফিডেলিটি দিয়ে কাজটা করে। যেমন আমি এখান থেকে লো ফিডেলিটি দিলাম, যে হাই ফিডেলিটি তো বোঝা যাচ্ছিল না ইচ অ্যান্ড এভরি ভেক্টরাইজটা, বাট লোটা দিয়ে দেখি তো কি হয়। আগের চেয়ে একটু দেখেন শ্যাডোগুলো বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু আপনি আমি সবাই বুঝতে পারছি স্মুথ না, চেহারাটাই কি হলো, নষ্ট হয়ে গেল, অয়েল পেন্টের মতো মনে হচ্ছে। বাট আপনি যখন এরকম ক্যারেক্টার ইলাস্ট্রেশন করবেন, আপনাকে কি করতে হবে, ইচ অ্যান্ড এভরি ভাঁজগুলো বুঝতে হবে
যে কোথায় হাইলাইট হয়েছে, কোথায় একটু ডার্ক, আর কালার কম্বিনেশনটা নিয়ে পড়াশোনা করতে হবে যে কোনটার সাথে কি ম্যাচ করলে একদম পারফেক্টলি ফুটে উঠবে ডিজাইনটা। কিভাবে জিনিসগুলো ফুটে উঠবে সেটা আমাদেরকে বের করতে হবে। যে একদম ন্যাচারাল, মানে ফার্স্ট লুকে এইখান থেকে মনে হচ্ছিল ন্যাচারাল ছবি, বাট যখন ওপেন করলাম তখন বুঝতে পারলাম যে আচ্ছা একটা শেপ দিয়ে হালকা শ্যাডো, যেখানে অপাসিটি কমিয়ে দিয়েছে ডিজাইনগুলো, যেখানে একটা শেড আছে, আবার এখানে একটু লাইটিং দিয়েছে, আবার এখানে ওই যে কন্টিউরের মতো করে হালকা হালকা পার্ট এসেছে, মনে হচ্ছে রিয়েল ছবি, বাট আসলে রিয়েল ছবি না, এটাকেও ইলাস্ট্রেশন করেছে, তাই না? যেমন এই যে মনে হচ্ছে রিয়েল ছবি, বাট এটাকেও ইলাস্ট্রেশন করেছে, এবং ইলাস্ট্রেশনটা চাঁদের ছায়ার মতো সে অ্যাপ্লাই করতে চেয়েছে। সো যদি আপনি আমাকে বলেন যে ম্যাম আমাদেরকে একটা ইলাস্ট্রেশন করে দেখান, 3 দিনেও শেষ হবে না ইলাস্ট্রেশন এই ভাঁজগুলো বোঝার জন্য। কারণ ইচ অ্যান্ড এভরি আপনি যে কোনো ডিজাইন করেন, সেটা হোক একটা ছবি এডিট, হোক একটা ম্যানিপুলেশন, বা ধরেন লোগো ডিজাইন, বিজনেস কার্ড, যে কোনো ধরনের ডিজাইনই হোক না কেন, আপনাকে আগে কি করতে হবে? ব্রেইন স্টর্ম করতে হবে যে কোথায় কি বসালে, কোন কালারটা কোথায় অ্যাডজাস্ট করলে আমার ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে। এবং 50 টাকারও লোগো পাওয়া যায়, 50 লাখ টাকারও কি পাওয়া যায়? লোগো পাওয়া যায়। একটা লোগোর জন্য 5 লাখ টাকাও চার্জ করা হয়। তো এই 50 টাকা আর 5 লাখের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। কারণ যে 50 টাকার লোগো বানায় তাকে গিয়ে বলবেন নীল ক্ষেতের যে সে চলে যাবেন নিউ মার্কেটের, যে আমার কোম্পানি এটা, আমাকে একটা লোগো বানায় দাও। সে জাস্ট ইলাস্ট্রেটরে বসবে, ওই রিলেটেড একটা কিছু ডিজাইন দেখে এসে আপনাকে পটাপট একটা লোগো ডিজাইন করে দিবে। না থাকবে কোনো মিনিং, না থাকবে কোনো হিডেন ইনফরমেশন, কোনো কিছুই থাকবে না। বাট ব্র্যান্ডের যত লোগো আমরা দেখছি সব কিছুরই একটা হিডেন মিনিং আছে। ব্র্যান্ড লোগো মিনিং। সাপোজ আমরা ক্যানভাতে চলে যাই, এখানে গিয়ে দেখি তো একটা একটা করে দেখি। বিটস, এটার সাথে আমরা এখনো পরিচিত না। সিসকোতে আসে, এটার সাথে পরিচিত। যে সিসকো এমনভাবে ক্রিয়েট করেছে, দেখেন সব স্ট্রেট স্ট্রেট রাউন্ডেড রেক্টেঙ্গেল, আর হচ্ছে তার নাম। বাট এই রেক্টেঙ্গেলটাতে এসে কি বুঝিয়েছে যে নেটওয়ার্কিং ফর দ্য ইন্টারনেট, এনভিসি লোগো। এই লোগোটার মধ্যে একটা জিনিস আছে, যদি খেয়াল করে দেখেন, যে ময়ূরের মতো, has a couple of hidden meanings. It's clear it's a peacock, but why? মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এই যে একটু ঠোঁটের মতো পার্ট দিয়ে যে এটা একটা কি ময়ূরের মতো, বাট why? কিন্তু কেন? The logo was developed, color televisions were being introduced, a rainbow of colors, network wanted a logo, black and white TV owners, তারপরে proud as a peacock। সে এটা বোঝাতে চেয়েছে যে অ্যাট দ্য লাস্ট টাইমে সে কি প্রাউড অ্যাজ এ পিকক বা প্রমোটিং যে জিনিসটা, সেটা হচ্ছে এইভাবে বোঝাতে চেয়েছে। অ্যামাজন এ টু জেড, মানে এর নিচে এই তীর চিহ্নটা দিয়ে কি বুঝাইছে যে একদম এ টু জেড তারা কি করবে, আপনাকে সাহায্য করবে। যে দেখেন এ অ্যান্ড এন্ডস অ্যাট দ্য লেটার জেড, কি বুঝিয়েছে যে শুরু হয়েছে এ থেকে শেষ করবে কোথায়, জেড পর্যন্ত। আর এই যে নিচের যেটা, এটা একটা স্মাইলি ডিম্পল বা স্মাইল লাইন, বাস্কিন রোবটস, সব কিছুরই কিছু না কিছু। এই যে দেখেন ওয়েভের মতো, সনি ভাইও। সো আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে দেখেন দেখলে মনে হচ্ছে কি 4টা বক্স দিয়ে দিছে, নামটা বসিয়েছে। আসলে কি তাই? এটার মধ্যেও কি আছে, আপনার হিডেন অনেক মিনিং আছে, যে কি জন্য সে এই জিনিসগুলো ব্যবহার করেছে। আমরা যে ডিজাইনগুলো করছি সেটার যদি কোনো
ভ্যারিয়েশন না থাকে, কোনো ব্যক্তিত্ব না থাকে, তাহলে ডিজাইনটা কখনোই কি উঠবে না, ফুটে উঠবে না। এইটাও একটা ডিজাইন, এটাও একটা ডিজাইন। আপনার কাছে কোনটা ভালো লাগছে? এই ডিজাইনটা ভালো লাগছে নাকি এই ডিজাইনটা ভালো লাগছে? দুইটাই কিন্তু ডিজাইন। ম্যামের কথাগুলো কেটে কেটে শুনতে পাচ্ছি, শুধু কি আমি একাই পাচ্ছি না অন্যরা পাচ্ছেন? নামটা তো ক্লিয়ার শুনছি। আমি ক্লিয়ার শুনতেছি, আমার এখানে কেটে Clear গেছে। শুনছি। ঠিক আছে, হয়তো বা শাহনাজ ম্যাম আপনার ওখানে নেটের প্রবলেম হচ্ছে। একটু এক কাজ করেন, রিফ্রেশ দেন। নেটের আমিও কেটে শুনতেছি। আচ্ছা একটা মিনিট, আমিও একটু রিফ্রেশ করি। উনি লেফট নিছে একটু আগে। আচ্ছা চলে আবার আসবে, ঢুকলাম। সমস্যা নেই। ওকে, তো এখান থেকে দেখলাম এই পার্টগুলো আমাদের মোটামুটি কমপ্লিট। টাইপ অপশনের ঠিক আছে, কমপ্লিট। সিলেক্ট, ইফেক্টে চলে যাই। ইফেক্টে কিছু কাজ আছে, এটাতে নাই। উইন্ডো না, উইন্ডো তো ইফেক্টে আসার পর থ্রিডি অপশনটাতে আসি আমরা। সাপোজ কয়টা বাজে, 12টা, ঠিক আছে। আমরা একটা শেপ ক্রিয়েট করি। আমি এটার কালার দিলাম, ভিতরে কালার দিলাম এটা, আর স্ট্রোকটা দিয়ে দিলাম পিঙ্ক কালার অথবা গ্রিন। শেপটা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে একটা 2D শেপ, যার শুধু দৈর্ঘ্য প্রস্থ দেখা যাচ্ছে, আর কিছুই শো করছে না। আমি শেপটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল সিলেক্ট করেন। সিলেক্ট করার সাথে সাথে একটা পপ আপ প্যানেল চলে আসবে। পপ আপ প্যানেলটার মধ্যে একটু কষ্ট করে প্রিভিউটা অন করে দেন, কারণ প্রিভিউ যদি অন না করে আমরা বুঝতে পারবো না পরবর্তী ফেজটা কেমন হবে। প্রিভিউটা অন করে দিলাম। পজিশনের এখানে অনেকগুলো পজিশন আছে, যে আপনি কোন পজিশনটা হচ্ছে 3D অ্যাক্টিভ করতে চাচ্ছেন। যে কোনো পজিশন আপনি কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন, সে ওই রিলেটেড পজিশনে আপনাকে শো করবে যে কিভাবে আছে শেপটা। এরপরে দেখেন 3টা কোণাকৃতির অপশন আছে। প্রথমটা বলেছে কি হরিজন্টাল বরাবর, মানে হচ্ছে কলাম বরাবর হরিজন্টালি সে কি করবে, রোটেট করবে বা ঘোরাবে। হরিজন্টালি আমরা কি বলি, এই যেভাবে রো বরাবর থাকে। তো আমার শেপটা কি আছে, রো বরাবর আছে বা ল্যান্ডস্কেপে আছে, এটাকে সে কি করবে, এই যে উপর নিচে কলাম বরাবর ঘোরাবে। মানে এই রোটাকে ঠিক রেখে ও হচ্ছে এই দিক থেকে এই দিকে ঘুরে যাবে। আর পরেরটা কি বলেছে, লম্বালম্বি কলামটা ঠিক রেখে সে ডানে বামে ঘুরে যাবে, মানে ভার্টিক্যালি ঠিক থেকে সে ডানে বামে হরিজন্টালি কি হবে, ঘুরে যাবে। আর এই 3 নাম্বারটা বলেছে সে টোটালি রোটেট হবে। এই যে দিক থেকে যে আমরা রোটেট করতাম না, এভাবে রোটেট হবে। দেখেন একটা একটা করে আপনি এখানে যত বাড়াবেন তত সে দেখেন ঘুরে যাচ্ছে, বা কমালে সে নিচের দিকে রোটেট হচ্ছে। এটাও সেম, যদি আপনি বাড়াতে থাকেন তাহলে কি হবে, ডানে ঘুরতে থাকবে, কমালে বামে ঘুরতে থাকবে। আর এটা কি করবে, রোটেট করবে, চারদিকে ঘোরাবে। আর আপনি এখান থেকে যদি মান জানা থাকে সেই হিসাবে মান বসিয়ে দিলেন, যেমন -10, এখানে আমি দিলাম -10, আর এখানে দিলাম 0, এরকমটা দিলাম। অথবা আপনার যদি মান জানা, যে আপনি ম্যানুয়ালি কাজটা করতে পারবেন, এখান থেকে মুভ করে যে এই অ্যাঙ্গেল এটাকে রাখতে চাচ্ছি বা 3D লুকটা এরকমটা থাকবে, সেই কাজটাও আপনি করতে পারবেন। ওকে, আমি এতটুকু অপশন রাখলাম।
পার্সপেক্টিভটা কি? পার্সপেক্টিভ মানে হচ্ছে ডেপথ। পার্সপেক্টিভ মানে হচ্ছে ডেপথ। আপনি যত বেশি পার্সপেক্টিভ বাড়াবেন তত বেশি কি হবে, ওই যে মনে হচ্ছে একদম ভিতরের দিকে খোলাসা হয়ে যাচ্ছে। আমরা যখন কোনো ড্রয়ারকে খুলি, সাপোজ আপনার বাসায় যে ওয়ার্ড্রোব আছে বা যে সিন্দুকটা আছে, ওইটার ড্রয়ারটা কি হয়, ভিতরের দিকে খোলাসা থাকে না, চারপাশে বাউন্ডারি, সে হচ্ছে এই যে ট্রের মতো শো করবে। যত বেশি পার্সপেক্টিভ বাড়াবেন সে তত এই যে ট্রের মতো ঘুরে যাচ্ছে। এটাকে আমরা কি করে দিলাম, 0 করে দিলাম। এক্সট্রুড ডিপথ, ওই যে ড্রয়ারটা যেমন অনেক ভিতরে গর্ত থাকে, এই ডিপটা আপনি কি করতে পারবেন, বাড়াতে এবং কমাতে পারবেন। যত বেশি দিবেন তত ডিপ বাড়ছে, বাট এটা কিন্তু সলিড হয়ে আছে, তত কি হচ্ছে, ডিপ বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। আর ডান পাশে ক্যাপ, এখন ক্যাপ অন অবস্থায় আছে, মানে চারপাশে ব্লক অবস্থায় আছে। বাট আপনি যদি অফ করে দেন তাহলে শুধুমাত্র চারপাশের এই বক্সটাই থেকে যাবে, ম্যাচের যে বক্স থাকে, ম্যাচের উপরের যে খোলসটা সেটা হয়ে যাবে, আর এটা হচ্ছে কি পুরোটা একটা সলিড তল হবে। বেভেল দেখেন, আমরা ডিপটা একটু বাড়িয়ে দিই তাহলে বেভেলটা বুঝতে সুবিধা হবে। 100 করে দিলাম। বেভেলে আসি, নান অবস্থায় আছে, বাট এটাকে যখন আপনি ক্লাসিক করে দিচ্ছেন একটু অ্যাঙ্গেলটা ডাউন হচ্ছে। আর সাথে সাথে ডান পাশে এই অপশনগুলো অ্যাক্টিভ। হাইট যত বাড়াবেন বেভেল তত বাড়বে, হাইট যত কমাবেন বেভেল তত কমতে থাকবে। আর এই যে পাশে এটা হচ্ছে বাহিরের দিকে বেভেল হবে, আর এটা হচ্ছে ভিতরের দিকে বেভেল হবে, বাহিরের দিকে আর হচ্ছে ভিতরের দিকে। ক্লাসিকটার পরে কি আছে, কমপ্লেক্স 1, দেখেন এই যে একটু ভাঁজ হয়ে যাচ্ছে, মানে এই পরে একটা পার্ট গিয়েছে উঁচু হয়ে আবার পার্ট। আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে দেই, ঘুরিয়ে দিলে আরো ভালো বুঝতে পারবো। ওকে, এবার দেখেন, ওকে দেখেন, আবার কমপ্লেক্স 2টা যদি দেখেন আরো ভাঁজ পড়েছে, এই যে রাউন্ড হয়ে। আমরা যদি জেগি দেখি, দেখেন এভাবে ভাঁজ ভাঁজ হয়ে গিয়েছে। এটাকে একটু সোজা করে দেই, এই দেখেন ভাঁজ ভাঁজ হয়ে আছে। ক্লিয়ার? ফ্রন্ট পার্টে নিয়ে আসি। তো এটাকে নান করে দেই। শেডিং এর মধ্যে আসি, 4 ধরনের শেডিং আছে। ওয়্যার ফ্রেম, দ্যাট মিন্স তারের যে শেডিং হয় শুধুমাত্র তারের মতো শেড শো করবে। নো শেডিং অ্যাক্টিভ করার সাথে সাথে কি হবে, কোনো শেড থাকবে না, সলিড কালারের মতো। ডিফিউজ শেডিং, প্লাস্টিক শেডিং, দুইটা একই রকম, বাট ডিফিউজ শেডিং এ ওই যে হাইলাইটেড কোনো লাইটিং থাকবে না, প্লাস্টিক শেডিং এ একটা লাইটিং থাকবে। ডিফিউজ শেডিংটা দেখেন, আর যখনই প্লাস্টিক শেডিং দিবেন তখন কি হবে, একটা লাইটিং এর অপশন আসবে। এখন তো শো করছে না, আমরা একটু পরে দেখছি। এই যে দেখেন মোর অপশনটাতে ক্লিক করেন, মোর অপশন ক্লিক করার সাথে সাথে ওই অপশনগুলোর ডিটেলস চলে আসবে। আবার চলে যান ওয়্যার ফ্রেম, কোনো কিছু নাই, নো শেডিং, কোনো কাজ নাই। ডিফিউজ শেডিং এ ক্লিক করেন, কি কি আছে, লাইট ইন্টেন্সিটি। আপনি লাইট ইন্টেন্সিটি যত কমাবেন তত লাইট কমে যাবে 100%। অ্যাম্বিয়েন্টে দেখেন 50% আছে, যত বাড়াবেন তত হাইলাইটেড হবে, যত কমাবেন তত ডার্ক হবে। এটাকে 50 করে রাখলাম। ব্লেন্ড স্টেপ, ব্লেন্ডিং মনে আছে গতকালকে করেছিলাম, এই যেখান থেকে এই জায়গায়ও কিন্তু ব্লেন্ডিং হয়েছে। এই শেপ থেকে শুরু করে এই শেপ পর্যন্ত হাজার হাজার ব্লেন্ডিং হয়ে গিয়েছে। তো ব্লেন্ড স্টেপ ও বলেছে 25, আপনি এটা কমান, দেখেন কি হয়, 0 অবস্থায় আছে। যে এখানে যে ব্লেন্ডিংটা হয়েছিল সেটা 0 অবস্থায়, বাট যেহেতু 3D, সে 3D লুকে কাজ করছে। আপনি যত ব্লেন্ড দিবেন তত স্মুথ হবে। এই যে দেখেন ব্লেন্ড সরিয়ে দিয়েছি, যেগুলো একটু কি, এই যে দেখেন হাইলাইটেড হচ্ছে না, এই যে দেখেন যত ব্লেন্ড অ্যাপ্লাই করবেন তত সুন্দর নিখুঁত হবে। শেডিং কালার কি হবে, আপনি এখান থেকে কালার প্রয়োজনে চুজ করে দিতে পারেন যে কোন কালারটা আপনি দিতে চাচ্ছেন, সে শেডিং এর কালারটা সেটাই দিবে। আমরা এটাকে ব্ল্যাক রাখি, ব্ল্যাকটাই ঠিক আছে। আর ডিফিউজ শেডিং এর পরিবর্তে কি আছে, প্লাস্টিক শেডিং। সেম টু সেম, ডিফিউজ শেডিং এর কয়টা, 4টা পার্ট ছিল,
প্লাস্টিক শেডিংয়ে আরও 2টা পার্ট অ্যাড হয়েছে, সব ঠিক থাকবে, শুধু হাইলাইট ইন্টেন্সিটি আর সাইজ। হাইলাইট অপশনটা যত বাড়াবেন লাইটিংয়ের এই যে পার্টটা তত বাড়বে, আর সাইজ যত বাড়াবেন তত হাইলাইট হবে। এখানে বোঝা যাচ্ছে না, এটা একটা তল অবস্থায় আছে, তো এটা বুঝতে পারবো আমরা একটু পরে যে ডিজাইনটা দেখবো সেইটা। তো এই কাজ করলাম। কিছুক্ষণ আগে ছিল কি এরকম একটা শেপ, আর আপনি এখন 3D লুক বানিয়ে ফেলেছেন। তো যে কোনো কিছুরই আপনি কি করতে পারবেন, সাপোজ একটা টেক্সট নিয়েছেন, টেক্সটের কালারটা দিলাম এইটা, সরি, আর কালারটা দিলাম ধরেন এটা। আচ্ছা, টেক্সটটাকে সিলেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল চলে যান, প্রিভিউ অন করেন। আপনি চাইলে মুভ করে দিতে পারেন। বাকি সব ঠিক আছে, এইভাবে ঠিক রেখে ওকেতে প্রেস করি, তখন কি হবে 3D একটা লুক চলে আসবে। আচ্ছা, একজন বলেন তো 3D কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয়? ম্যাম মনে হয় 360। গুড, টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে। সো আপনি যখন কোনো কিছু 3D করছেন সেটা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই হবে। সাপোজ আমি পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করি, যদিও আমরা ইলাস্ট্রেটরে অতটা মডেলিং করি না, মডেল ক্রিয়েট করার জন্য আমাদের একটা সফটওয়্যার আছে 3D Max নামে, তারপরে আরও কিছু বিভিন্ন ধরনের প্রোডাক্ট মডেলিং করে 3D মডেলিং। তো ইলাস্ট্রেটরে কাজ করতে হলে আপনাকে অবশ্যই স্ট্রোক রাখতে হবে। স্ট্রোকে কি করতে হবে, শেপটাকে ক্রিয়েট করতে হবে। এরপরে হচ্ছে চলে যাবেন ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভে সিলেক্ট করেন, এই অপশনটা আবার চলে আসবে। আপাতত এটাকে আমরা হাইড করে রাখি, প্রিভিউটা অন করে দেন, অন করে দেওয়ার সাথে সাথে দেখেন অ্যাঙ্গেলটা চলে আসলো। এখানে এসে দেখেন এই যে প্লাস্টিক শেডিংয়ে চলে যাই, প্লাস্টিক শেডিংয়ের অপশনটাকে অন করলে ভালোভাবে আমরা বুঝতে পারবো যে আপনি যত হাইলাইট কমাবেন তত ওই যে লাইটিংটা কি হচ্ছে, কমে যাচ্ছে, আর যত বাড়াবেন তত হাইলাইট হবে। ইন্টেন্সিটি যত বাড়াবেন তত হাইলাইট বেশি হচ্ছে, যত কমাবেন তত কি হবে, ডার্ক হয়ে যাবে। তো আমি এটাকে দিলাম 60, হাইলাইট অপশনটা দিলাম 90, বাকি সব ঠিক, ওকেতে প্রেস করেন। এটাকে আপনি আবার মডিফাই করতে পারবেন, যেমন আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই যেভাবে মডিফাই করছি, আপনি আপনার মতো মডিফাই করতে পারবেন। অথবা কার্ভেচার টুলটা সিলেক্ট করলাম, এখানে একটা হ্যান্ডেল নিয়ে এসে
কি বানাতে চাচ্ছেন সেটাও আপনি মডিফাই করে ম্যাডাম একটা লাঠিম লাঠিম বানিয়ে দেন। লাটিম বানিয়ে দেব। লাটিম বানাতে গেলে তো এখন আবার তল দিতে হবে, এই যে এখানে তল আসবে, আমার এটা তো জি ম্যাডাম, উপরে একটা হলুদ দিয়ে দিয়ে ম্যাডাম একটা ইয়ে বানিয়ে দেন। আমার খুব পছন্দের খেলা ছোটবেলার। এটা সবারই, আমরা মেয়েরাও খেলছি। সো আচ্ছা, ধরেন এইরকম একটা কিছু, আর এটার উপরে আমরা এখন একটা ঢাকনার মতো দিতে চাই, তাহলে আমি পেন টুল দিয়ে কি করব, ঠিক আছে। আবার এটাকে যদি আপনি গ্রুপ ভেঙে দেন, মেক কম্পাউন্ড পাথ, শেপে কনভার্ট করে দিই, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে হচ্ছে আনগ্রুপ করে দেন। এখন এই যে প্রত্যেকটা আবার আনগ্রুপ, ওকে, এদেরকে সিলেক্ট করেন, Ctrl+3, এটাকে সিলেক্ট করেন। তখন আসলে কালারটা অ্যাপ্লাই করা যাবে না, এটা অলরেডি শেপে কনভার্ট হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ করতে গেলে ঝামেলা হয়ে যাবে। আমরা এটাকে লক করে রাখি Ctrl+2 দিয়ে, এরপরে হচ্ছে পেন টুল দিয়ে আমরা একটা শেপ আর্ট করি, এটার কালারটা দিলাম, চলে যাব ইফেক্ট, সেখান থেকে 3D রিভলভ করব, দেখি তো কাজ করে কিনা। ওকেতে প্রেস করেন, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, ম্যাম এখানে ব্যাপারটা যা হলো যে আপনি একটা পাথ ক্রিয়েট করলেন, দেন তাকে 360 ডিগ্রি রিভলভ করলেন, হ্যাঁ সেক্ষেত্রে শেপটা যা হবে তাই তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ রাইট। সাপোজ আপনি শুধু এরকম একটা শেপ নিলেন, দেখেন 360 ডিগ্রি কিভাবে হচ্ছে, বুঝি চলেন, সিলেক্ট করে ইফেক্ট, সেখান থেকে রিভলভে চলে যান, এই যে দেখেন 360 ডিগ্রি, প্রিভিউ অন করে দেন, সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসছে। আপনি এটাকে যত কমাবেন, এই যে দেখেন, আমি তো ক্রিয়েট করেছি শুধু ওই শেপটা। জি জি, প্রথমে একটু মানে বুঝতে কষ্ট হয়েছিল, পরে তো পেরেছি আর কি। এটা তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসলো, ক্যাপ পরানো আছে, আপনি যদি ক্যাপ অন অফ করে দেন, এখন এটা জাস্ট একটা স্ট্রোক পাথের অপশনে আছে, সো এই কাজটা করছে। আবার যদি আমি বলি যে না আমি এরকম কিছু না, আমি একটা শেপ নেব, ধরেন একটা শেপে নিলাম, সলিড একটা শেপ, এই শেপটাকে কি করতে চাই, রিভলভ করতে চাই, প্রিভিউ অন করে দেখেন এইটাও কিন্তু সে ঘুরে আসবে, বাট সে তখন তাকে ওই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবে, ঘুরায় নিয়ে আসবে। আমি যদি এইটার একটা ফিল কালার দিয়ে দিতাম, ফিল কালার দিয়ে তারপরে হচ্ছে ইফেক্ট থেকে রিভলভ করি, প্রিভিউ অন করেন, দেখেন কোনো লাভ হচ্ছে না, ওই যে স্ট্রোকটা ছিল সেই স্ট্রোকের কালারটা নিচ্ছে। আচ্ছা আমি স্ট্রোকটাকে অফ করে দিই, হ্যাঁ, এখন আপনি রিভলভ করেন, কি করছে সে, ওই ফিল কালারের টোটালটাকেই সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নিয়ে আসছে। এই যে দেখেন, আপনি যখন এখানে খেয়াল করবেন, বুঝতে পেরেছি, এই যে কেটে বের করছে। জি ম্যাম, এবার ধরতে পেরেছি।
একজন কাজ করেন, আজকে আর কিছু দেখাতে ইচ্ছে করছে না। ম্যাডাম হ্যাঁ শুনছি, বলেন শামসুদ্দিন। মোহাম্মদ ইউসুফ কি শামসুদ্দিন বলেন? ম্যাডাম তাহলে আজকে ছুটি তাহলে এখন। ওরে আল্লাহ, কি পাবলিক রে ভাই, সুযোগ। ইলাস্ট্রেটর সফটওয়্যার নেই, কোথায় আছেন মোহাম্মদ ইউনুস? বাসায় আছি। কোথায় আছেন সেটা জিজ্ঞেস করেছি, বাসায় তো আমিও জানি। জি কথা শেষ হলে মিউট করে দিবেন, কারণ কথা রিপিট হয়। আমি বললাম সবাই তো বাসায় আছে, কেউ বাসায় কেউ অফিসে, বলেছি আপনি কোথায় আছেন? ম্যাম আমার মানে আর কি ইলাস্ট্রেটরের ক্লাসটা আমি একটা পাইনি, তো ওই সময় ফার্স্ট টাইমে আমি ভাই জিজ্ঞেস করলাম আপনি কোথায় আছেন, আর আপনি এখন ইতিহাস শোনাচ্ছেন। কোথায় আছেন, ঢাকায় নাকি ঢাকার বাহিরে? জি ঢাকায় আছি। আচ্ছা, তাহলে তো নেট স্পিড ভালোই পাবেন। আচ্ছা দেখেন, গেট ইনটু পিসি নাম শুনছেন? জি না। গুগলে চলে যাবেন, গেট ইনটু পিসি লিখে সার্চ দিবেন, মিউট করেন, মিউট করেন। আমি লিংক দিয়ে দিছি, এই যে চ্যাট লিস্টে এসে দেখেন লিংক দিয়ে দিছি। গেট ইনটু পিসিতে আসবেন, আপনার ইলাস্ট্রেটর দরকার, এই যে দেখেন সার্চ ওয়েবসাইট, এখানে আসেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ দেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর কোথায়? ইলাস্ট্রেটর লিখে সার্চ দেন, ইলাস্ট্রেটরের অনেকগুলো সফটওয়্যার চলে আসবে। ডাউনলোড করবেন কোনটা, যেটা আছে ফ্রি ডাউনলোড লেখা, শুধুমাত্র ওইটাই ডাউনলোড করবেন, কারণ এগুলো প্রি অ্যাক্টিভেট করা থাকে, কোনো কিছু করতে হয় না, শুধু সেট আপ করলেই হয়ে যায়। আর এটা ছাড়া যদি অন্যগুলো করেন, ক্র্যাক করতে হয়, প্যাচ করতে হয়, কাহিনী আছে। সো এই যে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 ফ্রি ডাউনলোড, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019 ফ্রি ডাউনলোড। আপনার যেটা পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি সেটা ডাউনলোড করেন। আমি 19 ব্যবহার করি। এখানে চলে যাবেন, স্ক্রল করে নিচে আসেন, ডাউনলোড এই যে লেখা আছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। আর সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়, এই যে এখানে গেলে ভিডিও দেখতে পাবেন, ভিডিও দেখে দেখে কি করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার আগে নেট কানেকশন বন্ধ, অ্যান্টিভাইরাস বন্ধ করতে হবে, উইন্ডোজ ডিফেন্ডার বন্ধ করতে হয়। খুবই ইজি একটা প্রসেস, এখানে একদম টোটালটা দেখিয়ে দেয় যে কিভাবে ইনস্টল করতে হবে। ঠিক আছে? আর আপনি যখন ডাউনলোড দিবেন, এখন ডাউনলোড দিলে মোটামুটি সময় বেশি লাগবে, বা অনেকে আছে রাতে ডাউনলোড দেয়, 8টা 9টা 10টা 11টায়, দেখাবে 3 4 5 ঘন্টা সময় লাগবে। আপনি ডাউনলোড দিবেন হচ্ছে সকাল 6টা 7টার সময়, মানে ভোরের দিকে, সকালের দিকে ডাউনলোড দিলে দ্রুত ডাউনলোড হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, 20-25 মিনিট, আধা ঘন্টা সময় লাগে। বিকজ সময় যত বাড়তে থাকে, ইউজার তত বাড়তে থাকে, নেট স্পিড তত কমতে থাকে। বুঝতে পেরেছি ইউনুস?